ইংরাজি শিক্ষার প্রথম ধাপ মানে ইনিশিয়াল স্টেজে কিন্তু টেন্সটা বিশাল গুরুত্বপূর্ণ। আর তাই বলে রাখি, টেন্স যদি ভালো মতো শেখা না হয়ে থাকে তাহলে আপনার ইংরাজি শেখা কিন্তু অপূর্ণই রয়ে যাবে। তাই আজকে এই ভিডিওতে আমি টেন্স সম্পর্কে আলোচনা করব। ইনফ্যাক্ট প্রেজেন্টের যে চারটে ফর্ম হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে নিয়ে আমি আলোচনা করব আর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আই মিন টু দ্য পয়েন্ট। সো ওয়াচ ইট টিল দি এন্ড। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে ভুলবেন না। তো এই ভিডিওটা আগে নিয়ে যাওয়া যাক। So let's go. Oh, before moving on, let me introduce myself first. Hey, hi guys, this is Anup Sarkar. I'm a teacher since 19 years. As you can see behind me, this is my Pathshala and you are most welcome to Winglish Pathshala. So বোর্ডে কিছু হিজিবিজি করে দিয়েছি, বুঝবেন কি করে, তাই তো? আমি আছি তো বোঝানোর জন্য। যাই হোক, তো একটা বাক্য, এই বাক্যের ফান্ডাটা কিন্তু বুঝতে হবে। টেন্স তৈরি করতে গেলে কিন্তু সেন্টেন্সের উপর আমরা ডিপেন্ড করি, কেননা সেন্টেন্স যখন আমি সাজাবো, টেন্সে ফেলে সাজাবো, সেই টেন্সে ফেলে সাজানোর ব্যাপারটা কিন্তু মূলত তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করে। কি কি? এক হলো সাবজেক্ট, দুই হলো ভার্ব, আর তিন হলো অবজেক্ট। সবচেয়ে আগে আমাকে যেটা খুঁজে বার করতে হবে সেটা হলো ক্রিয়া বা ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, এটা আমরা সকলেই জানি। আর সাবজেক্ট কি? সাবজেক্ট হলো যে কাজটা করে, মানে কাজটা যার দ্বারা সংঘটিত হয়, সেটা হয়ে যাবে সাবজেক্ট বা কর্তা। আর কর্তা যা করে সেটা হয়ে যাবে কর্ম বা অবজেক্ট। বোঝা গেল? তিনটে কাহিনী শেষ। এইবার বাক্যে আমি এগুলোকে কি করে খুঁজে পাবো, আইডেন্টিফাই করব কি করে? একটি বাক্যে আমি এগুলোকে আইডেন্টিফাই করব শুধুমাত্র তিনটে জিনিসের ওপর ভিত্তি করে। এক তো কর্ম, খুব সোজা, আমি ওটা সম্পর্কে কিছু বললাম না। যেমন যদি বলি আমি ভাত খাই, এখানে যেমন এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, রহিম ক্রিকেট খেলে। রহিম ক্রিকেট খেলে। এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই বাক্যটার মধ্যে কোনটা ক্রিয়া, খুব ইজিলি কিন্তু আপনারা আনসার দেবেন যে খেলে। এই যে খেলা করা, প্লে, তো দিস ইজ দ্য ভার্ব। এবার ভার্বকে আমি কিন্তু কোয়েশ্চেন করব। কিভাবে কোয়েশ্চেন করব? কোয়েশ্চেনটা হবে এরকম, হু ডাজ প্লে? উত্তর আসবে রহিম। ঠিক আছে? কে? তাহলে কি হলো? ক্রিয়াকে আমরা কে দ্বারা প্রশ্ন করলে কিন্তু সাবজেক্ট বা কর্তা পাবো, রাইট? বোঝা গেল? এইবার ক্রিয়াকে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে অবজেক্ট বা কর্ম। বোঝা গেল? তো এখানে আমি প্রশ্ন করি কি খেলে? ক্রিকেট খেলে। অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমার অবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, আর খেলে এটা তো আমরা আগেই পেয়ে গেছি, এটা হলো ভার্ব। এই সেন্টেন্সে আমরা তিনটেকেই খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে? এবার পরেরটায় চলে যাব। রাকেশ পচা আম খায় না। এক্সাম্পলটা একটু অড টাইপের, তাই না? তো যাই হোক, যেটা হোক না কেন, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, মানে না বাচক, অর্থাৎ না দ্বারা উত্তর আছে, তাই তো? মানে না প্রকাশ করছে। তাহলে একটা পজিটিভে থাক বা অ্যাফার্মেটিভে থাক, আর একটা নেগেটিভে থাক, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এই যে খায় বা খায় না, যদি হতো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে হয়তো খায়, আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তার জন্য আছে খায় না। তাহলে যাই হোক না কেন, এটা হলো ক্রিয়া, খাক বা না খাক, এটা হবে ক্রিয়া। এইবার যদি আমি প্রশ্ন করি কে খায় না, উত্তর আসবে রাকেশ। সো রাকেশ ইজ দি সাবজেক্ট, ইজিলি ক্যান বি রেকগনাইজড। সো এইবার আমি খায় নাকে প্রশ্ন করব যে সে কি খায় না? পচা আম। মনে থাকে যেন, আম কিন্তু হবে না, পচা আম দুটোই হবে। ইনফ্যাক্ট এটা হলো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি সঙ্গে বসাবো, একসঙ্গে বসাবো, শুধু আম না, পচা আম। তাহলে এই গোটাটা কিন্তু হয়ে যাবে অবজেক্ট। বোঝা গেল? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি। এবার এই তিনটেকে নিয়েই আমাদের যে টেন্সের খেলাগুলো সেগুলো চলবে। আজকে আমাদের প্রথমে এই ফার্স্ট ক্লাসে আমি বোঝাবো প্রেজেন্টের যে চারটে ভাগ আছে সেইগুলো। তো চলে যাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনগুলো সেটা আমাকে আগে বুঝতে হবে, মানে কেমন ধরনের বাক্য থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তারপরে তো নিয়ম টিয়ম যা আছে না আছে সেগুলোতে আমরা ফেলবো, তাই তো? ট্রান্সলেট করতে গেলে সেগুলো আমাদের লাগবেই। তাহলে আগে আমাকে চিনতে হবে, মনে রাখতে হবে যে কাজ মাঝে মধ্যেই হয়, প্রতিদিনই হয়, চিরসত্য বোঝায়, এই সবগুলো হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
সো ডান। কি লিখলাম? প্রেজেন্ট ইনফিনিট টেন্স, যেটা বলেছি সেটাই লিখে দিয়েছি। যে কাজ প্রতিদিন হয় বা মাঝে মধ্যে হয় বা চিরসত্য বোঝায় সেগুলো সব প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। আর উদাহরণ কি হতে পারে, এক্সাম্পলগুলো দেখলে তো আমি বুঝতে পারবো। আমি প্রতি রাতে ব্রাশ করি, প্রতি রাতে আমি ব্রাশ করে শুই, এই কাজটা আমার রেগুলার চলে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আরেকটা কি হবে? সতীশ মাঝে মধ্যে আমাদের বাড়ি আসে, ইনফ্যাক্ট রেগুলার আসে না, আজ এলো, 4-5 দিন পরে এলো, 1 সপ্তাহ পরে আসলো, বা 10 দিন পরে এলো, বা আজকে এলো কালকেও এলো, তারপরে আবার 10 দিন পরে আসলো, এইরকম ইরেগুলার কিন্তু আসে, এটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আর তারপরে কি? সূর্য পূর্ব দিকে ওঠে, আগেও উঠতো, এখনও ওঠে, ভবিষ্যতেও উঠবে, তাই তো? তাহলে এইগুলোই হলো চিরসত্য। তাহলে এই সমস্ত কিছু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অন্তর্গত। এবার চলে যাব রুলসে। রুলসগুলো কি? আমি যখন ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশ, তখন কোন নিয়মটা আমি ফলো করব, ঠিক আছে? তো লিখে দিই রুলস। তো নিয়মটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এবার ভার্বের প্রেজেন্ট ফর্মটা কী জিনিস? আমরা বলি না ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, সি, স, সিন, কাট, 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 ওয়াচ, ওয়াচড, ওয়াচড, এই যে তিনটে করে ফর্ম থাকে, যেগুলোকে গ্রামারের ভাষায় বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্বের 3টে ঘরের মধ্যে প্রথম ঘরটা, আই মিন V1, আমি লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এইটা, এই যে ডু, ডিড, ডান, সি, স, সিন, ওয়াচ, ওয়াচড, ওয়াচড, এই প্রথমটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, আর এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্ম মনে রাখতে হবে, এটা কিন্তু ফর্ম। তাহলে এই রকম করা থাকে, গ্রামার বইয়ে আমরা লক্ষ্য করলে এরকম দেখতে পাবো। এটাকে অনেকে বলে V1, এটাকে বলে V2, অ্যান্ড এটাকে বলে V3। তাহলে এই প্রথম ঘরে যেগুলো থাকে ক্রিয়ার, সেই ক্রিয়ার প্রথম ঘরের এই ফর্মগুলো আমার এই টেন্সের ক্ষেত্রে কাজে লাগবে। বোঝা গেল? আর খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার অ্যাট দ্য সেম টাইম আর কি, যদি তাই হয়, তখন এই ভার্বের শেষে আমরা যেমন সাপোজ ধরুন ওয়াচ, ওয়াচ, তখন আমরা ওয়াচ বসাতে পারবো না, ওয়াচেস করতে হবে, ঠিক আছে? এরকম এস অথবা ইএস লাগবে। আর এস বা ইএসের নিয়মগুলো কি? এস বা ইএসের নিয়মগুলো হলো সি, সিএইচ, এক্স, জেড, এস, এস এস, এইগুলো থাকলে তারপরে আমরা ইএস বসাবো, আর এগুলো না থাকলে তারপরে নর্মালি আমরা এস বসাবো, ঠিক আছে? এর আগে কিন্তু আমি অনেক ক্লাস দিয়ে রেখেছি। সো এক্সাম্পল দিয়েছি আমি, রাকেশ নৃত্য পরিবেশন দেখে আর আমি তোমাকে দেখি। তো যাই হোক, রাকেশ নৃত্য পরিবেশন দেখে, এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভার্ব কোনটা। এইটা হলো ভার্ব, ঠিক আছে? আর একে যদি আমি প্রশ্ন করি কে দেখে, সহজেই উত্তর আসবে রাকেশ। রাকেশটা হলো সাবজেক্ট। রাকেশ কি দেখে? নৃত্য পরিবেশন, মানে হলো ডান্স পারফরমেন্স। তো এইবার আমি লিখে দিই, যা যা নিয়ম আছে সেই অনুযায়ী। প্রথমে সাবজেক্ট বসবে, সো সাবজেক্ট বসে যাক আগে, রাকেশ বসলো। এবার দেখে, মনে রাখতে হবে কোনো কিছু দেখার জন্য যদি আমি দেখি, লক্ষ্য করার জন্য দেখি, আমার উদ্দেশ্যটাই দেখা, তখন কিন্তু ওয়াচ করতে হবে। আর নর্মালি আমি যদি দেখে ফেলি, সি করলেও হবে। বোঝা গেল? তো এখানে কিন্তু লাগবে ওয়াচ। আর আমি কি বলেছিলাম, যে কোনো ভার্বের শেষে যদি সি, সিএইচ, এস, এস এস, এক্স, জেড এইগুলো থাকে, তাহলে ইএস যুক্ত হবে। তাহলে এখানে ইএস যুক্ত হবে। কেন হবে ইএস যুক্ত? এই যে এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে দেখে, কে দেখে? রাকেশ। রাকেশ কি? রাকেশ থার্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ে না, তাহলে আমি, আমরা, তুমি, তোমরার বাইরে যেটা থাকে সেটা থার্ড পারসন। আর রাকেশ বলতে গেলে এখানে আমি কজনকে বোঝাচ্ছি? একজনকে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট করছে, তার জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হচ্ছে। সো রাকেশ ওয়াচেস। এইবার ডান্স পারফরমেন্স লিখে দিই, পারফরমেন্স হয়ে গেল। রাকেশ ওয়াচেস দি ডান্স পারফরমেন্স, কমপ্লিট। বোঝা গেল তো? সো এবার নেক্সট কি আছে? নেক্সট আছে আমি তোমাকে দেখি। এখানে দেখা, এটা আমার ক্রিয়া, খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা ক্রিয়া। এইবার কে দেখে? আমি দেখি, আমি হলো সাবজেক্ট। আমি কি দেখি? তোমাকে দেখি। সো ইউ, এইটা হলো অবজেক্ট। বোঝা গেল? এইবার প্রথমে সাবজেক্ট চলে আসবে, বসিয়ে দিই আই। দেখার তো কোনো দরকার নেই, এস বাই এস, কেননা ফার্স্ট পারসন তো। তাহলে দেখি, আই সি। এইবার তোমাকে, আই সি ইউ।
তো আই সি ইউ হয়ে গেল আমি তোমাকে দেখি। এবার চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? রাইট নাও যেমন আমি আপনাদেরকে ইংরেজি পড়াচ্ছি, ইংরেজি গ্রামার বোঝাচ্ছি, টেন্স বোঝাচ্ছি ইনফ্যাক্ট। সো এইটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে একটা বিভার্ব বসবে। বিভার্ব কোনগুলো? অ্যাম, ইজ আর আর, এই যে তিনটে আছে এই তিনটেকে একসঙ্গে বলা হয় বিভার্ব। সো সাবজেক্ট অনুযায়ী দেখে নিতে হবে কোন বিভার্বটা অ্যাপ্লিকেবল হচ্ছে, সেই অনুযায়ী বসিয়ে দেবো। তারপরে মেইন ভার্বটা যেটা থাকবে, যেটা দিয়ে কাজ করা বোঝাবে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং সবার শেষে গিয়ে অবজেক্ট বসাতে হবে। হয়ে গেল, এর কাহিনী শেষ। ঠিক আছে, এবার আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, আমি মুরগির মাংস খাচ্ছি। না, খুব বেশি চিন্তা করে লাভ নেই, মুরগির মাংসে লোভ দিয়ে খুব একটা ভালো হবে না, লোভ তো থাকবেই। তো যাই হোক, আমি মুরগির মাংস খাচ্ছি। এইখানে এই সেন্টেন্সটাকে যেমন আমি খাচ্ছি, এটা হলো ক্রিয়া, খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এটা ক্রিয়া, ভার্ব। আর কে খাচ্ছে? আমি। আমি কি খাচ্ছি? মুরগির মাংস। সো এই যে আমি, কে দিয়ে বেরোলো, এটা সাবজেক্ট। আর কি খাচ্ছি, কি দিয়ে বেরোলো, মুরগির মাংস, এটা অবজেক্ট। সো এবার নিয়ম অনুযায়ী বসিয়ে দেবো, প্রথমে সাবজেক্ট। সো সাবজেক্ট বসে যাক আই। আয়ের সাথে কোন বিভার্ব অ্যাপ্লিকেবল হয়? অ্যাম। আই অ্যাম হয়ে গেল আই অ্যাম। এইবার খাচ্ছি, ইট মানে খাওয়া, ইএটি ইট, তার সাথে আইএনজি যুক্ত হবে, ইটিং। আই অ্যাম ইটিং। এবার মুরগির মাংস ইংরেজি কি? এটা যেন বলবেন না যে আমি জানি না, চিকেন। সো আই অ্যাম ইটিং চিকেন হয়ে গেল। পরেরটায়, তুমি ক্রিকেট খেলছো, এখানে ক্রিয়া কোনটা? খেলছো। এবার হুজ প্লেয়িং? ইউ, সাবজেক্ট। হোয়াট আর ইউ প্লেয়িং? ক্রিকেট, অবজেক্ট। কে, সাবজেক্ট। কি, অবজেক্ট। তাই তো, একটু আগে বলে দিলাম যে। সো এইগুলো সব কটা বেরিয়ে গেল। এবার প্রথমে সাবজেক্ট বসে গেল ইউ। ইউ এর সাথে কোন বিভার্ব অ্যাপ্লিকেবল হয়? ইউ এর সাথে আর অ্যাপ্লিকেবল হয়। সো ইউ আর। এইবার খেলা, এটা তো আমার মেন ভার্ব। খেলা ইংরেজি কি? খেলা হলো প্লে। সো প্লেইং, আইএনজি যুক্ত করে বসাতে হবে, ইউ আর প্লেইং। এবার ক্রিকেট, ক্রিকেট কি? ক্রিকেট তো ক্রিকেটই, বসিয়ে দেবো। সো ইউ আর প্লেইং ক্রিকেট। বোঝা গেল তো? না বুঝলে কি করতে হবে? কমেন্টস করে দিতে হবে, আমি থাকলাম বোঝানোর জন্য। সো এইবার চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি? 12টা টেন্সের মধ্যেখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে বুঝবো? মনে রাখতে হবে যে কাজ সবেমাত্র হয়েছে বা হলো বোঝাবে, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি একটু আগে আপনাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ালাম, মানে পড়িয়েছি বা পড়ালাম, যাই হোক না কেন, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার ধরুন আমি ভাত খেয়েছি, তখন কেউ এসে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে ভাত খেয়েছিস? হ্যাঁ খেলাম। এই যে খেলাম বা খেয়েছি, এই কথাটা যে আমি বলছি, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কিছু এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, যেমন তুমি পার্কে বা উদ্যানে, উদ্যান বলে তো, পার্কে এসেছো। আর দ্বিতীয়টা হলো আমি ইডেন গার্ডেন্সে এসেছি, একই টাইপের হয়ে গেল কিন্তু দিলাম, যাই হোক। আর নিয়মটা কি? নিয়মটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে। সাবজেক্ট অনুযায়ী দেখে নিতে হবে যে কোনটা হ্যাভ কোনটা হ্যাজ। যেমন এটা জানেন আশা করি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আর যদি তা না হয় তাহলে কি বসবে? হ্যাভ বসবে। তারপরে এবার মেইন ভার্ব যেটা থাকছে, যেটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে, তার 3 নম্বর ঘরটা, এই যে একটু আগে দেখিয়ে দিলাম কনজুগেশন অফ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বা V3 ফর্মটা, সেই ফর্মটা এখানে লাগবে এবং তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে, তো এখানে আমার দেখে নিতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফান্ডাটা কি আছে। তো প্রথমে হচ্ছে ক্রিয়া খোঁজার পালা। সো তুমি পার্কে এসেছো, তাহলে এই যে এসেছো এটা একটা কাজ, তুমি এসেছো, তাহলে কে এসেছে? তুমি, তো এটা সাবজেক্ট। এবার তুমি কি এসেছো আসছে, ইন্ট্রানজিটিভ ভার্ব, তো কোনো অবজেক্ট নেই। আর অবজেক্ট যেহেতু নেই, নেই তো নেই, অবজেক্ট বসবে না। অবজেক্ট যদি না বসে, অবজেক্টের পরে যা যা আছে পরপর পরপর বসে যাবে সিকুয়ালি। ঠিক আছে, তো এখানে অবজেক্ট নেই, পার্কে আছে, পার্কে বসিয়ে দেবো, এটা একটা সেকেন্ড পার্ট হিসাবে আমরা ইউজ করতে পারি। এনিওয়েজ, তো তুমি ইউ, এবার ইউ এর সঙ্গে কি হয়?
ইউ না তো থার্ড পার্সন না সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, হ্যাভ হয়ে যাবে, ইউ হ্যাভ। এইবার এসেছো, কাম। সো কামের তিনটে ফর্ম কি, কাম, কেম, কাম। মনে রাখতে হবে কামের এই ফার্স্ট যে ঘরটা আছে এবং লাস্ট ঘরটা সেটা কিন্তু এক, মানে প্রেজেন্ট ফর্মটা এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা এক, শুধুমাত্র পাস্ট ফর্মটা কেম হয়ে যায়। ঠিক আছে, আর বলবেন তো আমাকে এগুলো উইক ভার্বের উদাহরণ না স্ট্রং ভার্বের উদাহরণ, মানে রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব, কি জানেন না? উমা, আমি তো ক্লাস দিয়ে রেখেছি, এবার অ্যাটেন্ড না করলে কি করে হবে? ওপরে আই বাটনে লিঙ্ক দিয়েছি, একবার দেখে নিন, সব বুঝতে পারবেন। সো চলে যাই এবার ইউ হ্যাভ। এবার 3 নম্বর ঘরটা কাম, ইউ হ্যাভ কাম। বেশ, এবার পার্কে। পার্ক ইংরেজি তো পার্ক, কিন্তু পার্কে ইংরেজি কি মনে রাখতে হবে, ইন মানে এ হয়, কিন্তু এক্ষেত্রে পার্কে মানে পার্কেতে। ঠিক আছে, তাহলে ইউ হ্যাভ কাম টু দি পার্ক। তাহলে আমি ইডেন গার্ডেন্সে এসেছি, তাহলে আমি এসেছি, আমি এসেছি, সাবজেক্ট হলো এসেছি, আর কে এসেছে, আমি এসেছি, সাবজেক্ট ভার্ব দুটোই পেয়ে গেলাম। কি এসেছি নেই, কোথায় এসেছি, ইডেন গার্ডেন্সে। এটা থাকলো একটা সেকেন্ড পার্ট, অবজেক্ট নেই, তাহলে এই ক্ষেত্রেও নেই তো নেই, প্রথমে আই বসে গেল। এবার এসেছি, হ্যাভ কাম, আয়ের ক্ষেত্রে তো হ্যাভ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আই হ্যাভ সেম, 3 নম্বর ঘরটা কাম। এইবার ইডেন গার্ডেন্সে, টু দি ইডেন গার্ডেন্স, মনে থাকবে টু দি ইডেন গার্ডেন্স, আই হ্যাভ কাম টু দি ইডেন গার্ডেন্স। বোঝা গেল, কমপ্লিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট। সো এবার চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? মনে রাখতে হবে যে কাজ অতীতে আরম্ভ হয়েছে, আই মিন বেশ কিছুক্ষণ আগেই হোক বা কিছুক্ষণ আগেই হোক, আরম্ভ হয়ে বর্তমানে এখনও চলে যাচ্ছে। আর এর নিয়মটা কি? এর নিয়মটা খুব সহজ, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ তো বসলো, সাবজেক্ট অনুযায়ী দেখে নিতে হবে, তারপরে একটা বিন বসবে, তাহলে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসলো, তারপরে মেইন যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যুক্ত হলো। ঠিক আছে, তারপরে ফর, ফ্রম, সিন্স, এই তিনটে হলো টাইমের ইন্ডিকেটিভস। এই ইন্ডিকেটিভসগুলোর মধ্যে যে কোনো একটা বসবে, কোথায় লিখেছি এই, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। মনে রাখতে হবে এই সিন্সটা কিন্তু পার্টিকুলারলি যদি কোনো নির্দিষ্ট একদম বলে দেয় যে অমুক সময় বা অমুক টাইম বা পার্টিকুলার কোনো ডেট বা পার্টিকুলার কোনো সাল, তখন বসবে, আর তারপরে বসবে টাইম। ঠিক আছে, তো এই হলো নিয়ম। তো এক্সাম্পল কি দিয়েছি? এক্সাম্পল দিয়েছি ইঞ্জিনিয়াররা এই খালটি 1977 সাল থেকে খনন করছেন, কোনো একটা ডিচ হয়তো খনন করা হচ্ছে বা কানাল, যাই খুশি বলতে পারেন। তো এখানে এই যে খনন করছে এই কাজটা দেখুন আগে আরম্ভ হয়েছে, 1977 সালে আরম্ভ হয়েছে আর এখনও চলে যাচ্ছে। এই যে প্রসেসটা একটা লেন্দি প্রসেস, বহু আগে আরম্ভ হয়ে এখনও চলছে, এর জন্য কাজটা শেষ হয়নি এখনও, তার জন্য এটা অতীত বলতে পারি না আমি। আবার আরম্ভটা সেটা তো আগে হয়েছে, সেটা তো অতীত, তাহলে যে ক্রাইটেরিয়া ছিল আমার যে আগে আরম্ভ হয়ে এখনও চলছে সেটা পূর্ণ করছে, তার জন্য এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো প্রথমে খনন করছে, এটা হলো ভার্ব। কে খনন করছে? ইঞ্জিনিয়াররা, এটা হলো সাবজেক্ট। ইঞ্জিনিয়াররা কি খনন করছে? এই খালটি, অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি পেয়ে গেলাম। আর এই যে থেকে, এই থেকেটা হলো এই ইন্ডিকেটিভগুলোর মধ্যে যে কোনো একটা, এই ফর, ফ্রম, সিন্স যে কোনো একটা আমি এখানে বসাবো। আর 1977 সাল, এটা তো একটা টাইম, তাই না? তো যাই হোক, প্রথমে ইঞ্জিনিয়াররা, তাহলে দি ইঞ্জিনিয়ার্স। এইবার ইঞ্জিনিয়ার্স যদি প্লুরালে থাকে, ইঞ্জিনিয়াররা, তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? হ্যাভ ইউজ করতে হবে। এইবার একটা বিন লাগবে, বিন। এইবার খনন করা ইংরেজি কি? খনন করা ইংরেজি হলো ডিগ, তার সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার সময় মনে রাখতে হবে এই যে কনসোনেন্টটা ছিল সেটা ডাবল হয়ে যাবে। এটাই হয় মূলত, যদি কোনো একটা ভার্বের সাপোজ ধরুন এই ডিগ পর্যন্ত ছিল, তাহলে এই যে শেষ লেটারটা যদি কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের আগে যদি কোনো ভাওয়েল থাকে, সাধারণত রূপান্তর হওয়ার সময় শেষ কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে যায়। এরকম বহু এক্সাম্পল আছে। সো এখানে ডিগিং করতে হবে, দি ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন ডিগিং। এবার এই খালটি ডিচ বলতে পারি বা কানাল বলতে পারি, দিস ডিচ। এইবার পার্টিকুলার একটা টাইম বলে দিচ্ছে 1977 সাল, তখন কিন্তু সিন্স করতে হবে। মনে থাকবে ডেট তারিখ এরকম যখন উল্লেখ করে দেবে তখন কিন্তু সিন্স ইউজ করব আমরা। সো সিন্স 1977 কি দাঁড়ালো?
দি ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন ডিগিং দিস ডিচ সিন্স 1977। তো দাদু সকালবেলা থেকে খবরের কাগজ পড়ছেন। এই যে পড়াটা, এটা হলো ক্রিয়া। কে পড়ছেন? দাদু। সাবজেক্ট কি পড়ছেন? খবরের কাগজ। অবজেক্ট থেকে এটা হলো ইন্ডিকেটিভগুলোর মধ্যে একটা, আর সকালবেলা এটা হলো একটা টাইম। সো এবার সাবজেক্ট বসিয়ে দিই, দাদু, গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা। এইবার হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? অবভিয়াসলি গ্র্যান্ডপা তো থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, তাহলে কি করতে হবে? হ্যাজ বিন করতে হবে। সো হ্যাজ বিন। এবার পড়ছেন, রিড মানে পড়া, তো রিডিং। নিউজ পেপার শুধু বসে না, দি নিউজ পেপার। এবার সকালবেলা থেকে, সিন্স একটা পার্টিকুলার আমার সময় তো বলে দিচ্ছে, সকালবেলা থেকে আরম্ভ হয়েছে একদম নির্দিষ্ট করে, তো তার জন্য সিন্স ইউজ করব। সিন্স মর্নিং, এখানে ধরলো না MOR, তার জন্য নিচে লিখে দিলাম NINGটা। সো কী দাঁড়াচ্ছে? গ্র্যান্ডপা হ্যাজ বিন রিডিং দি নিউজ পেপার সিন্স মর্নিং। হয়ে গেল। সো আজকের শেষ যে ট্রান্সলেশনটা আমি করব এখন, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল মেনে হবে, সেটা কী দেওয়া রয়েছে? ভাই 15 মিনিট ধরে ভাত খাচ্ছে। তাহলে এই যে খাওয়া কাজটা, এটা হলো ভার্ব, আর কে খাচ্ছে? ভাই সাবজেক্ট, কি খাচ্ছে? ভাত খাচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্টের কাহিনী শেষ। এইবার ধরে, এটা হলো ইন্ডিকেটিভসগুলোর মধ্যে যে কোনো একটা আমি ইউজ করব, আর 15 মিনিট এটা হলো টাইম। সো এভরিথিং ইজ ক্লিয়ার। সো এইবার ভাই এটা সাবজেক্ট, সো ব্রাদার বসে যাবে। ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন। এবার খাচ্ছে, ইটিং, ব্রাদার হ্যাজ বিন ইটিং। সো এবার অবজেক্টটা কি? অবজেক্টটা হলো ভাত, বসিয়ে দিই রাইস। এইবার ইন্ডিকেটিভগুলোর মধ্যে যে কোনো একটা আমাকে বসাতে লাগবে। এইবার আমাকে দেখতে হবে 15 মিনিট ধরে একটা কাজ চলছে। যখন এরকম নির্দিষ্ট একটা বলে দেবে না, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, তখন কিন্তু ফর বসাতে হবে। 15 মিনিট ধরে, ফর 15 মিনিটস। 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার। ঠিক আছে, এরকমভাবে ইউজ করতে হবে। সো ফর আর 15 মিনিটস হয়ে গেল। ট্রান্সলেশন আমার শেষ। কি দাঁড়াচ্ছে? ব্রাদার হ্যাজ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। কমপ্লিট। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে কি করতে হবে? কমেন্টস করতে হবে। সো লেটস ডু কমেন্টস। সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কনফিউশন থাকলে সেটাও কিন্তু আমি আপনাদের কমেন্টস দেখে অবশ্যই বুঝতে পারবো। সো ডু কমেন্টস। আর মোটিভেশন বুস্ট আপ করার জন্য একটা লাইক অবশ্যই দিয়ে দিয়েন, এটা আপনাদের মোরাল রেসপন্সিবিলিটিও বটে। আর কি, লেটস স্প্রেড দ্য উইংস অফ নলেজ উইথ উইংলিশ পাঠশালা। সো সাবস্ক্রাইব ইট। আর দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।